বেটাকে। না না না, ছেড়ে দাও মদন বাবু। ওই মরে গেছে। চল চল। প্রণাম সাহেব, আপনি কি আমাকে ডেকেছেন? এ কি গজে, এ আমি কি শুনছি? শুনেছি ওই বৃদ্ধ কৃষক নরত আচার্য কি নীল চাষ করতে দেবে না? হ্যাঁ সাহেব, আপনি ঠিকই শুনেছেন। তাহলে তোমরা আছো কিসের জন্য? তাকে ভালো করে বুঝিয়ে বলো। আর এবার যদি না বুঝি এটাকে ব্যবস্থা করতে হবে। আজ্ঞে সাহেব, ওই রোনাথ আচার্যকে আমি ভালো করে বুঝিয়ে বলবো। আচ্ছা বে, তুমি এক্ষুনি যাও, ভালো করে বুঝিয়ে বলো। প্রণাম সাহেব। ওই তো আচার্য মশাই, ওখানেই আছে, চলো। কি ব্যাপার আচার্য মশাই, কেমন আছেন? এ কি গজেন ঘোষ যে? এই ভর দুপুরে হঠাৎ কি মনে করে? আচার্য মশাই, নীলকর সাহেবের অর্ডার এসেছে, আপনার এই ধানের জমিতে নীল চাষ করতে হবে। গজেন বাবু, এই জমি আমাদের পূর্বপুরুষের দেওয়া জমি। এই সামান্য জমিতে ধান চাষ করি, আর এই ধান চাষ করে আমাদের কোনো রকমের সংসারটি চলে। গজেন বাবু, এই সামান্য জমিতে যদি ওই সাহেবের অনুমতিতে নীল চাষ করতে হয়, তাহলে যে আমার বড় সর্বনাশ হয়ে যাবে। আমার সংসার নিয়ে পথে বসতে হবে। আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে নিয়ে না খেতে পেয়ে মারা যাব বাবু, আমি না খেতে পেয়ে মারা যাব। ওসব ধান টান ছেড়ে দেন আচার্য মশাই, সাহেবের লাভে আপনার লাভ। ওই সাহেবের লাভে যদি আমার পেট খালি থাকে, এমন লাভ আমি চাই না বাবু, এমন লাভ আমি চাই না। দয়া করে আমাকে নীল চাষ করতে বলবেন না। আমার এই সামান্য জমিতে আমি নীল চাষ করতে পারবো না বাবু, আমি নীল চাষ করতে পারবো না। কি বললেন? আপনি সাহেবের অর্ডার অমান্য করছেন? আপনার এত বড় স্পর্ধা! সাবধান আচার্য মশাই, সাহেব কিন্তু খুব রেগে যাবেন। সাহেব যদি রেগেও যায়, তাতে আমার কিছু করার নেই। কোনো মতে আমি এই জমিতে নীল চাষ করতে দেব না। ও, এটাই আপনার শেষ কথা, তাই তো? হ্যাঁ বাবু, আমার এই জমিতে কোনো মতেই আমি নীল চাষ করবো না, করবো না, করবো না। আচ্ছা বেশ, আমি তবে সাহেবকে গিয়ে জানাচ্ছি। চল। কি ম্যানেজার সাহেব, রানা দাদার তো নীল চাষে কি রাজি হলো? না সাহেব, সে একেবারে নাছোড় বান্দা। তাকে কত করে বোঝালাম, কত ভয় দেখালাম, তবুও সে রাজি হলো না। ও বেটার এত বড় সাহস যে আমার অর্ডার অমান্য করে! এক্ষুনি জেল পাঠাও। ওই আচার্য বেটাকে এমন শিক্ষা দেবে যেন গ্রামের মানুষ আর সাহস না পায়, বুঝলে? ঠিক আছে সাহেব। ওই
চলো ওই আচার্য বেটাকে শিক্ষা দিতে হবে। মা, মাগো, ওগো মা, কোথায়? বাইরে বেরিয়ে এসো মা। এই তো বাবা, আমি আসছি। মা, মাগো, আজ ওই পাশের গ্রামে নিমন্ত্রণ আছে। আমার ফিরতে বিকেল হবে, তোমরা যেন ভালোভাবে থেকো, ঠিক আছে? আচ্ছা বেশ বাবা, তাড়াতাড়ি ফিরে আসিস কিন্তু। ঠিক আছে মা, আমাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না, তোমরা ভালোভাবে থেকো। আসি তাহলে মা। ঠিক আছে। দুগা দুগা দুগা। কি গো, মনে হচ্ছে তোমার মনটা অনেক খারাপ, তোমাকে অনেক চিন্তিত দেখাচ্ছে। কি করে বলি তোমায় বলো? আমাদের এই জমিটুক আছে, নিরকর সাহেব বলছে নাকি ওই জমিতে নীল চাষ করতে হবে। এখন আমি কি করব বলো, তাই চিন্তায় আছি। সে কি গো, আমাদের ধানের জমিতে যদি নীল চাষ করা হয় তাহলে তো আমরা না খেতে পেয়ে মরবো। তুমি একটু নীলকর সাহেবকে বুঝিয়ে বলো না গো। তাদের বুঝিয়ে কোনো লাভ হবে না, তারা আমার কথা কোনো মতেই শুনতে চাইছে না। তাহলে আমাদের কি হবে গো? আমরা যে না খেতে পেয়ে মরবো। ইয়ার হজে বলো, কপালে যেটা আছে সেটাই হবে। যাই, আমি একটু জমির দিক থেকে ঘুরে আসি। দাঁড়াও, জমির পথে একা যেও না গো, আমাদের সময়টা এখন খুব খারাপ। তুমি কোনো চিন্তা করো না, মাথার উপর ভগবান আছে, যেটা করবে ভালোর জন্যই করবে। যাই, আমি একটু ঘুরে আসি। সাবধানে যেও গো। ঠিক আছে। ওই তো আচার্য মশাই, চলো ওকে শিক্ষা দিই।
এ কি করলো বস? এরা কারা? আর এভাবে আমাকে ঘিরে ধরেছে কেন? এই বেটা আচার্য, তুই সাহেবের কথা মানবি না? দেখুন আপনারা, ওইটুকু আমার জমি, ওই জমিতে যদি আমি ধান চাষ না করি তাহলে আমি কিভাবে? মার বেটাকে। মরে গেছে, চল চল। এর পরবর্তী অংশে আপনারা দেখবেন রঘু কিভাবে রঘু ডাকাতে পরিণত হলো।